2 বছরে রেলের লাভজনক রুট কক্সবাজার, মাসে 10 লাখ যাত্রী পরিবহনের লক্ষ্য। চাপ সামলাতে পর্যটন নগরী পর্যন্ত চলাচল করবে মহানগর এক্সপ্রেস। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য উপহার নিয়ে কাল চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী। হস্তান্তর করবেন 100 ঘর, যোগ দেবেন জনসভায়। সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। মেঘনার চর দখলে প্রায় সংঘর্ষ, নোয়াখালীতে সীমানা ঠিক করে সন্ত্রাসের রাজত্ব। ভেতরে গরু মহিষ ঢুকলেই জরিমানা, টাকা না দিলে রাখালদের নির্যাতনের অভিযোগ। এবং 3 মাসের নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু সোমবার মধ্যরাত থেকে। শেষ মুহূর্তের ব্যস্ততায় জেলেরা। অপচয় রোধে অবতরণের সময়সীমা নির্ধারণ বিএফটিসির। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময় থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছি আমি কাজল আব্দুল। 2 বছরেই রেলওয়ের লাভজনক রুট হয়ে উঠছে কক্সবাজার রেলপথ। মাত্র 4 জোড়া ট্রেন মাসে যাত্রী পরিবহন করছে 3 লাখের বেশি। ট্রেনের সংখ্যা বাড়িয়ে চলতি বছর 5 লাখ এবং আগামী 1 বছরের মধ্যে প্রতি মাসে 10 লাখ যাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রেলওয়ে পূর্বাঞ্চল। সবশেষে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ বিস্তৃত করা হচ্ছে কক্সবাজার পর্যন্ত। শাখর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পর্যটকদের ব্যাপক আগ্রহের পাশাপাশি অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচলকারী কক্সবাজার এক্সপ্রেস প্রতিদিন কমপক্ষে 23টি বগিতে দুবারের যাত্রায় 2500-র বেশি যাত্রী বহন করছে। এমনকি যান্ত্রিক জটিলতা এড়াতে লাগানো হয়েছে 2টি পাওয়ার কার। মাসে গড়ে এ ট্রেন যাত্রী বহন হচ্ছে অন্তত 65,000। একই পরিস্থিতি একই রুটের পর্যটক এক্সপ্রেসও। এ ট্রেনের প্রতি যাত্রায় 21টি বগিতে দুবারের যাত্রী থাকছে অন্তত 2300 জন। মাসে 60,000 যাত্রী বহন হয় এ ট্রেনে, অথচ সাধারণ ট্রেনে 16টি বগিতে যাত্রী বহন করা হয় 900 জন। কক্সবাজার রুটে আমাদের এখন পরিকল্পনা হচ্ছে যে বর্তমানে ঢাকা থেকে যে ট্রেনগুলো যায় এর পাশাপাশি আরও কিছু ট্রেন আমরা কক্সবাজার রুট পর্যন্ত সম্প্রসারণ করব। বিরতিহীন কক্সবাজার এবং পর্যটক এক্সপ্রেস ছাড়াও চট্টগ্রাম থেকে আসা যাওয়া করছে প্রবাল ও সৈকত নামে আরও 2টি যাত্রীবাহী ট্রেন। প্রতিদিন এই 2টি ট্রেন অন্তত 3600 যাত্রী বহন করছে। তারপরও যাত্রী চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে রেলওয়ে পূর্বাঞ্চল। আরেকটা ঢাকা থেকে ট্রেন, সেটাকে আমরা এক্সটেন্ড করে যেটা কক্সবাজারে নিয়ে যাব, এবং কোচ এবং ইঞ্জিন প্রকিউর করা প্রক্রিয়াধীন আছে। চট্টগ্রাম থেকে কক্সবাজার সড়কপথের 159 কিলোমিটার দূরত্ব অতিক্রমে সময় লাগছে 4 থেকে 6 ঘন্টা। তার বিপরীতে 151 কিলোমিটার দূরত্বের রেলপথের সময় মাত্র 3 ঘন্টা। একই সঙ্গে বিপজ্জনক বাঁকের কারণে সড়ক পথের দুর্ঘটনা এড়িয়ে রেলপথের ভ্রমণ নিরাপদ করতে আরও বেশি ট্রেন চালুর দাবি স্থানীয়দের। রেলপথকে যদি কার্যকর করতে হয় তাহলে রেলপথের যে সার্ভিস, রেলপথের সংখ্যা, রেলের সংখ্যা বাড়াতে হবে। 2023 সালের 1 ডিসেম্বর বাণিজ্যিক যাত্রা শুরু করা এই কক্সবাজার রুটের ট্রেনের মাধ্যমে 100 কোটি টাকা রাজস্ব আদায় করছে রেলওয়ে পূর্বাঞ্চল। ঢাকা চট্টগ্রামের পর চট্টগ্রাম কক্সবাজার রেলপথ এখন বাংলাদেশ রেলের ব্যস্ততম রুট হিসেবেই চিহ্নিত। বর্তমানে এই রুটে প্রতি মাসে যাত্রী পরিবহন হচ্ছে অন্তত 3.5 লাখ। এই বছরের মধ্যে পৌঁছাবে 5 লাখে এবং আগামী বছর নাগাদ অন্তত 10 লাখ যাত্রী পরিবহন করতে চায় বাংলাদেশ রেলওয়ে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে চট্টগ্রামে আছেন সহকর্মী কমল দে। তার সঙ্গে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের চেয়ারম্যান মঞ্জারে খোরশেদ আলম। সরাসরি চলে যাচ্ছি কমলের কাছে। চট্টগ্রাম, কক্সবাজার এবং ঢাকা যে রেলপথে রেকর্ড সংখ্যক যাত্রী পরিবহন হচ্ছে সে বিষয়ে আমরা আলোচনা করব। আলোচনা যোগ দিয়েছেন চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের চেয়ারম্যান প্রকৌশলী মঞ্জারে খোরশেদ আলম। খোরশেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। দক্ষিণ চট্টগ্রামের একজন বাসিন্দা হিসেবে আপনার কাছে প্রশ্ন করব, এই যে রেলটি চলছে এখন কক্সবাজার পর্যন্ত, এই রেলপথের পরে বৃহত্তর চট্টগ্রামের আসলে সুফলটা কি আসছে? ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতাকে। প্রথমে আমি বলবো কক্সবাজার বিশ্বের অন্যতম একটি সমুদ্র সৈকত এবং আমাদের গর্ব। দক্ষিণ চট্টগ্রামের বাসিন্দা হিসেবে আমিও অত্যন্ত গর্বিত। দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন ছিল না ইতিপূর্বে, তবে সম্প্রতি এটা চালু হওয়াতে আমরা অত্যন্ত স্বস্তি বোধ করছি।
ইতিপূর্বে আমাদের 2000 থেকে ইয়ে পর্যন্ত কক্সবাজার পর্যন্ত যাওয়া আসাতে নানা রকমের বিড়ম্বনা পোহাতে হতো। বর্তমানে তার লাঘব হয়েছে অনেকাংশে। তো আগামীতে এটা আরও সুন্দর এবং সাবলীল হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এক্ষেত্রে যেটি বলছে এখন কিন্তু প্যাসেঞ্জার চলছে, প্রায় 3 লাখ প্যাসেঞ্জার তারা বহন করছে প্রতি মাসে, যে টার্গেট হচ্ছে এই বছরের মধ্যে প্রায় 5 লাখ এবং আগামী বছর হবে 10 লাখ। এখন আসলে যদি বলেন রেলপথটা কেন গুরুত্বপূর্ণ, সড়কপথ তো আছে, সড়কপথ আপনার কত সড়কপথের ত্রুটিগুলি কী কী চোখে পড়ছে যেটার জন্য রেলটাই এখন মুখ্য হয়ে উঠছে? বস্তুত সড়ক পথে যেতে আমাদের অনেক লম্বা সময় লাগে এবং নানা রকমের বিড়ম্বনাও পড়তে হয়, যানজট ইত্যাদি। কিন্তু রেলপথ হলে অনেক সহনীয়। আমরা যেটা চট্টগ্রাম থেকে ঢাকাতে যেভাবে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারি, অনুরূপভাবে কক্সবাজারেও আমরা তার সুফল আমরা ভোগ করতে পারবো। তবে 3 লাখ থেকে 10 লাখ পর্যন্ত যাত্রী বর্ধিতকরণের যে পরিকল্পনা সরকার নিচ্ছে, তাতে কিন্তু এটা অনেক ভালো হবে। তবে এতে নানা রকম চ্যালেঞ্জও আছে। যেমন যে একটু চ্যালেঞ্জগুলো একটু বলেন। চ্যালেঞ্জগুলো হচ্ছে এই 10 লাখ যাত্রী ওখানে গিয়ে কক্সবাজারে গিয়ে কক্সবাজার রেল স্টেশন থেকে সৈকত পর্যন্ত আসা যাওয়া তার জন্য বর্তমানেই একটা বিড়ম্বনায় টমটম বা নানাবিধভাবে তাদের যেতে হয়। সেখানে 10 লাখ করলে তাদেরকে আরও বেশি বিড়ম্বনায় পড়তে হবে। আর থাকার সমস্যা তো আছেই, বিশেষ করে পিক সিজনে দেখা যায় যে এখান থেকে যারা পর্যটক যায় তারা থাকার জায়গা পায় না, খোলা আকাশে তাঁবু করে তাদের থাকতে হয়। কাজেই এইটা শুরু করার সাথে সাথে ওখানে থাকা, নিরাপদে থাকা এবং খাওয়ার এবং ভ্রমণের সুন্দর এবং নিরাপদ একটা ব্যবস্থা গড়ে তোলা দরকার। এবং এ ব্যাপারে সরকারি বেসরকারি উদ্যোক্তা যারা আছে তাদেরকে উৎসাহিতকরণের মাধ্যমে এইটা সমস্যাটা নিরসন করা দরকার। এবং তাহলেই আমি একটা পথে আসি, আমি সড়কপথ নিয়ে আবার ফিরে আসি। ঢাকা চট্টগ্রাম কক্সবাজারের প্রায় 159 কিলোমিটার যে দূরত্ব, সেখানে কিন্তু 21টির বেশি বিপজ্জনক বাঁক রয়েছে সড়কপথে। সে বাঁকগুলি সোজা করা যাচ্ছে না, তাহলে এই বাঁকের বা সড়কপথের বিকল্প কেন রেলপথ হবে, এটা একটু বলবেন। কেন সড়কপথটাকে কেন সোজা করা যাচ্ছে না? সড়কপথে আসলে নানাবিধ সমস্যা থাকে সোজা করার ক্ষেত্রে, বিশেষ করে জমি অধিগ্রহণ, মানুষের বসতবাড়ি ইত্যাদি নানাবিধ বিবেচনায় এটা সোজা করা অনেকটা কঠিন। কিন্তু রেলপথ সেটা যেহেতু নতুন করে ভূমি অধিগ্রহণ করে করা হবে, সেটা অনেকটা সোজা করে করা সম্ভব। তো সুতরাং এটা করা পসিবল। তবে আচ্ছা, একটা কথা বলি, এই মহাসড়কে কিন্তু আমরা রেলপথে কিন্তু চুনুতি এলাকা দেখেছি আমরা, হাতি পারাপারের একটা ব্যবস্থা করার কথা ছিল, সেটি হয়ে ওঠেনি। নতুন করে যে রেল লাইনে কাজ শুরু হবে আবারও, সেক্ষেত্রে কী কী বিষয় মাথা রাখতে হবে সেটা একজন প্রকৌশলী নেতা হিসেবে সেটি বলবেন। কিন্তু যে নতুন করে রেল লাইন করার ফলে বিশেষ করে যেখানে হাতি পারাপারের জায়গা, ওখানে একটু নিরাপত্তার ব্যবস্থাটা সরকারকে চিন্তা করতে হবে, কর্তৃপক্ষকে। আর এছাড়াও সমগ্র লাইনে যাতে মানুষ সৌন্দর্য উপভোগ করে করে কক্সবাজার যেতে পারে। আশেপাশে যা আছে দৃশ্যমান আমরা সৌন্দর্য ততটুকুন দেখি, তার চেয়ে আরও অনেক বেশি গুণ বৃদ্ধি করা যায় যদি সরকার এ ব্যাপারে আন্তরিক হয়। এবং নিরাপত্তার বিষয়টাও দেখতে হবে, চারিদিকে যাতে মানুষ, যাতে রেল ক্রসিং পারাপারে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, এগুলো বিবেচনায় রেখে করতে পারে রেল কর্তৃপক্ষ। আচ্ছা, মাঝখানে আমরা দেখেছি রেলপথে পানি উঠে রেল চলাচল বন্ধ হয়ে গেছিল, আবার রেলপথ আঁকাবাঁকা হয়ে গেছিল। এখন সেই সংকটগুলি দূরীকরণের জন্য কী ব্যবস্থা নেওয়া উচিত একজন প্রকৌশলী হিসেবে সেটা বলবেন। যথাযথ ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশন এবং সাইট সার্ভে করে যদি এই লাইনটা করা হতো, তাইলে কিন্তু এই রেল লাইন আঁকাবাঁকাও হতো না, পানি উঠতো না। দুনিয়াতে এর চাইতে আরও অনেক বেশি ক্রিটিক্যাল জায়গায় মানুষ রেলপথ করছে, সড়ক পড়ছে, কোনো কিছু হচ্ছে না। কিন্তু আমাদের এখানে হয়েছে। এতে আমি মনে করি যারা পরিকল্পনায় ছিলেন, যদিও হয়তো প্রকৌশলীরাও থাকতে পারে, আমি মনে করি বিষয়টাকে আরও বেশি নজর দেওয়া উচিত ছিল। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রকৌশলী মঞ্জুরে খুরশিদ আলম, চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের চেয়ারম্যান। তিনি আমাদেরকে বলছেন যেহেতু একজন দক্ষিণ চট্টগ্রামের বাসিন্দা হিসেবে গর্ববোধ করছেন, পর্যটন নগরী কক্সবাজারে এখন লাখ লাখ মানুষ যাচ্ছে, রেলপথে নিরাপদ ভ্রমণ করছে, সড়কপথে যে ঝুঁকিটা রয়েছে সেটা এড়িয়ে সে, এবং বলছে যাতে রেলপথে নিঃসন্দেহে স্বাচ্ছন্দ্য হয়, নিরাপদ হয়, সে বেশি দৃষ্টি আকর্ষণ করছেন তিনি। তা আমাদের আলোচনা আবারও ধন্যবাদ জানিয়ে মঞ্জুরে খুরশিদ আলমকে আমাদের আলোচনা এখানে শেষ করছি। কক্সবাজারের রেলপথ সহ যোগাযোগ ব্যবস্থার বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে, সাথে ছিলেন অতিথি। যাচ্ছি পরের সংবাদে। বন্যায় ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে কাল চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাঁশখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলায় ত্রাণ বিতরণ ও নবনির্মিত 100 ঘর হস্তান্তর করবেন তিনি। দলীয় প্রধানের সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বঙ্গোপসাগর উপকূলে বেড়িবাঁধ, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 8 লেনে উন্নীতকরণ সহ চট্টগ্রামের উন্নয়নে বড় ধরনের সুখবরের অপেক্ষায় চট্টগ্রামবাসী। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন।
জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ জুড়ে চট্টগ্রামে বন্যায় কয়েক লাখ মানুষ পানিবন্দির পাশাপাশি ক্ষতিগ্রস্ত প্রায় ২৬,০০০ ঘরবাড়ি, যার ক্ষতির পরিমাণ প্রায় ১,৫০০ কোটি টাকা। এমন বাস্তবতায় বন্যা দুর্গতদের দেখতে ৯ আগস্ট রোববার চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামার জন্য উত্তর চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া সমুদ্র সৈকতে প্রস্তুত হেলিপ্যাড। দুপুর ১২টায় একই সৈকতে সমাবেশে যোগ দেবেন সরকার প্রধান। তৈরি হচ্ছে মঞ্চ। প্রধানমন্ত্রীর আগমনে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী আসবে, বিশেষ করে আমাদের চাওয়া আমাদের স্থায়ী একটি মজবুত বেড়িবাঁধ। পরে বাঁশখালীতে বন্যায় গৃহহারাদের হস্তান্তর করবেন ১০০ নতুন নির্মিত ঘরবাড়ি। মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এবং আমরা ১০০ ঘর, যাদের ঘর ভেঙেছিল, মানে পুরোপুরি ভেঙে গিয়েছিল, তাদেরকে ১০০ ঘর করে দিচ্ছি। তো ঘরের চাবি হস্তান্তর করবেন। বাঁশখালী থেকে দুপুরে হেলিকপ্টারে উত্তর চট্টগ্রামের ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে নামবেন প্রধানমন্ত্রী। প্রস্তুতি চলছে হেলিকপ্টারের মহড়ার। সেখান থেকে বাবুনগর মাদ্রাসা ও হাটহাজারী বড় মাদ্রাসায় যাওয়ার কথা রয়েছে সরকার প্রধানের। আমাদের নেতাকর্মীরা ওনার এই উপস্থিতিতে চাঙ্গা হবে এবং আমাদের সাংগঠনিক ভিত আরও বেশি মজবুত হবে বলে আমি মনে করি। ১৯২১ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ১৯৯৬ সালে সাবেক ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এসেছিলেন বাঁশখালীর এই বাহারছড়া ইউনিয়নে। দায়িত্ব গ্রহণের পর প্রথম সফর চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তার আগমন উপলক্ষে বাঁশখালী জুড়ে সাজ রব নেতাকর্মীদের মাঝে। সবার প্রত্যাশা, চট্টগ্রামের জন্য বড় ধরনের সুখবর নিয়ে আসবেন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান তারেক রহমান। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে বাঁশখালী বাহারছড়া সমুদ্র সৈকতে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। বাঁশখালী জুড়ে সাজ রব, সাধারণ মানুষ, নেতাকর্মীদের মধ্যে আনন্দ বয়ে যাচ্ছে, কারণ তাদের প্রধানমন্ত্রী আগামীকাল আসবেন। সেই প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে ইতিমধ্যে প্রস্তুত পুরো মঞ্চ। আমরা সেই মঞ্চে দেখানোর চেষ্টা করছি এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কিন্তু কিছুক্ষণ পর পর এসে কিন্তু সেটি পরিদর্শন করে যাচ্ছেন। আজকে 11টার দিকে সেই মঞ্চের দায়িত্ব নিয়েছেন সামরিক ও নিরাপত্তা সংস্থা, সেনাবাহিনীর একটি বিশেষ সংস্থা পিজিআর, তাদের দায়িত্বে, এবং পুরো মঞ্চের ভেতরে কিন্তু কাউকে ঢুকতে দিচ্ছে না এবং তাদের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। আপনাদের সকাল থেকে আমরা র্যাব, পুলিশ এবং সেনাবাহিনীর ডগ স্কোয়াড দল এসে কিন্তু পরিদর্শন করে দিয়েছে। পুরো নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে। অর্থাৎ এখন পর্যন্ত মঞ্চের যে নির্দিষ্ট এলাকার বাইরে সাধারণ মানুষ এসে দেখছেন সেই মঞ্চটি, কিন্তু সন্ধ্যার পর থেকে এখানে আর মানুষ ঢুকতে পারবে না, সেরকম তথ্য আমরা পাচ্ছি। তো এই যে প্রধানমন্ত্রী আসছেন, তিনি 3টি উপজেলায় যাবেন, বাঁশখালী এবং হাটহাজারী এবং ফটিকছড়ি। সে 3টি জায়গায় কিন্তু 2টি সমাবেশ হবে এবং সেখানে 130টি মতো ঘর হস্তান্তর করা হবে এবং ত্রাণ বিতরণ করা হবে। আপনি হয়তো জানেন, গত জুলাই দ্বিতীয় সপ্তাহ জুড়ে চট্টগ্রামে বন্যা হয়েছিল, সেই বন্যা ভয়াবহতা কারণে। এবং কিছুক্ষণ আগে কিন্তু ত্রাণ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী কিছুক্ষণ আগে এসেছিলেন এবং তিনি এসে বলছেন প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে, যতরকম সহায়তা প্রয়োজন সব ধরনের সহায়তা দেওয়া হবে। ঘর নির্মাণ থেকে শুরু করে তাদের পুনর্বাসন এবং ফসলের জমি, যে কৃষকের যে বীজ তলাসন, সব ধরনের সহযোগিতার কথা তিনি এসে বলে গিয়েছেন। তো এই মুহূর্তে যেটি বলা যায়, আসলে পুরোপুরি প্রস্তুত প্রধানমন্ত্রীর জন্য, এবং এই এলাকা যারা বাসিন্দা তারা সবাই কিন্তু এখানে আসছেন এবং প্রধানমন্ত্রীকে আগামীকাল প্রধানমন্ত্রী দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে নারী পুরুষরা দল বেঁধে এখানে আসবেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে যে বাঁশখালী বাহারছড়া সমুদ্র সৈকতে প্রধানমন্ত্রী আসবেন সেটির সর্বশেষ তথ্য। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতির খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের বাঁশখালী। বিভাগের সময় আরও থাকছে। দীর্ঘদিন ধরে অচল কক্সবাজার সৈকতের একমাত্র অ্যাম্বুলেন্স, জরুরি সেবা সংকটে উদ্বেগ। দুর্ঘটনায় প্রাণ বাঁচাতে স্থায়ী মেডিকেল সেন্টার স্থাপনের দাবি। নোয়াখালীতে মেঘনার চর দখল নিয়ে প্রায়ই সংঘর্ষে জড়াচ্ছে একাধিক সন্ত্রাসী বাহিনী। বনের গাছ কেটে সেই গাছ দিয়ে নিজ নিজ বাহিনী সীমানা নির্ধারণ করেছে তারা। সীমানার ভেতর গরু মহিষ ঢুকলেই জরিমানা আদায় করছে সন্ত্রাসীরা। টাকা না দিলে রাখালদের ওপর নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া খাস জমি বিক্রি করে অর্থ হাতিয়ে নিচ্ছে দুর্বৃত্তরা। অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। সাইফুল্লাহ কামরুলের তথ্য, মোহাম্মদ ইয়াসিনের ছবিতে রিপোর্ট।
মেঘনার বুকে জেগে ওঠা নোয়াখালীর চর আতাউরের তমরুদ্দিন ইউনিয়নের পশ্চিমে অবস্থিত। চরটির বড় অংশ বন বিভাগের নিয়ন্ত্রণাধীন। বিস্তীর্ণ চর জুড়ে গরু, মহিষ ও ভেড়া পালন করেন স্থানীয়রা। তবে এখন চলছে চর দখলের মহা উৎসব। এলাকাবাসীর দাবি, হাতিয়ার খোকন, হানিফ ও ভুট্টো নামে 3 জনের সমঝোতায় চলছে দখল। দখলদাররা রাতের আধারে বন বিভাগের গাছ কেটে সেই গাছ দিয়ে নদীতে বাঁধ তৈরি করছে সীমানা। সেই সীমানায় স্থানীয় রাখালদের গরু, মহিষ ঢুকলেই দিতে হচ্ছে জরিমানা। টাকা দিতে ব্যর্থ হলে চলে অমানবিক নির্যাতন। যারা দাঁড়িয়ে কোনো ফাঁড়ি নাই, কিছু নাই, বান্দানিয়া বহিষ্পতি 2000, গরুপতি 1000, এইভাবে না দিলে আমাদের রাখালদেরকে মারধর করে, আমাদেরকে মারধর করে। আমরা দেখা গেছে খোরাকির চাল বিক্রি করি, কাচ্চা বাচ্চা রিজিকের চাল বিক্রি করি, আমরা এদেরকে টাকা দিতে হয়। শ্বাসের নামে এই ধান সিঁড়ি দিই, এরা গরু বহিষ বান্ধি সাদা আদায় করে। প্রতি বহিষ্পতি সিজনাল 5000, 6000 করি প্রতি মুহূর্তে এরা এই সাদা আদায় করে। শুতে গেলেও চিন্তা করি আমরা কোন সময় আমাদেরকে দৌড়ে নিয়ে যায়, আমাদের বইগুলো নিয়ে যায়। শ্বাসের নামে জমিটা দখল করে বিক্রি করে 1.5 লক্ষ টাকা। চর দখলের প্রথম ধাপে ধান চাষের নামে ট্রাক্টর দিয়ে জমি চাষ করে বিক্রি করা হয় চড়া দামে। এরপরেই স্থায়ীভাবে দখল করা হয়। দুর্গম ভৌগোলিক ও যাতায়াত ব্যবস্থার জটিলতার কারণে চর আতাউরের আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বজায় রাখা কঠিন হয়ে পড়ছে বলে জানান স্থানীয়রা। সরকার যদি একটা কিল্লা দেয়, আমরা গরু বসটা সেভ করতে পারি। এখন আমার কোনো সেভ নাই। সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। নতুন জেগে ওঠা চরগুলো সরকারের নিয়ম অনুযায়ী ভূমিহীন পরিবারের মাঝে বন্দোবস্ত দেওয়ার যে বিধান রয়েছে, সেটি যাতে বাস্তবায়ন করা হয় সে লক্ষ্যে আমরা কার্যক্রম গ্রহণ করব। গত 3 দশকের নোয়াখালীর হাতিয়ার মেঘনার বুকে ছোট বড় মিলিয়ে জেগে উঠেছে প্রায় 30টিরও বেশি চর। এর মধ্যে 2025 সালের ডিসেম্বরে নোয়াখালীর হাতিয়ার মেঘনায় জেগে ওঠা জাগলার চর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 6 জন। সময় সংবাদ, নোয়াখালী। বিভাগীয় সময় আরও থাকছে। বান্দরবানে বন্যার পাহাড়ি ঢলে দেবে গেছে সেতু। বিকল্প না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল, পণ্য পরিবহনে চরম ভোগান্তি। বড় দুর্ঘটনার আশঙ্কা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। কার্প জাতীয় মাছের বংশ বিস্তারের লক্ষ্যে প্রতি বছর 3 মাস কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধ থাকে। দীর্ঘ নিষেধাজ্ঞা কাটিয়ে সোমবার মধ্যরাত থেকে মৎস্য আহরণের জন্য সব প্রস্তুতি শেষ করেছেন জেলেরা। হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। নিষেধাজ্ঞা প্রত্যাহারের তারিখ নির্ধারিত হওয়ায় জেলে পল্লীগুলোতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে 24 এপ্রিল থেকে 31 জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা ছিল। 10 দিন বাড়িয়ে 10 আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণ করা হয়। দীর্ঘ 105 দিন পর আগামী 10 আগস্ট কর্মহীন জীবনের অবসান ঘটাতে প্রহর গুনছেন জেলেরা। 10 তারিখ থেকে মাছ মারা খুলবে। বুটের অল্প কাজ আছে, এগুলো সারতেছি। বুটের কাজ শেষ, রং টং সব দিয়ে শেষ হয়েছে। শুধু জেলে পাড়া নয়, কর্মচঞ্চল হয়ে উঠেছে জেলার সবথেকে বড় মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাট। প্রস্তুতি নিয়েছি সবকিছু এবং বোট রেডি করছি। সব পক্ষের সঙ্গে আলোচনা করে প্রথম পর্যায়ে অতিরিক্ত মাছ আহরণ ও অপচয় রোধে অবতরণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে জানালেন বিএফডিসির কর্মকর্তা। প্রথম দিকে মৎস্য অবতরণ সময়টাকে নিয়ন্ত্রণ করা হয় ওভারফিশিং এবং আহরণোত্তর অপচয় রোধ করার জন্য, যাতে আহরিত মাছের অপচয় না হয়। বিএফডিসির তথ্য মতে কাপ্তাই হ্রদে মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে প্রায় 26,000 জেলে। সময় সংবাদ, রাঙ্গামাটি। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে প্রতিদিন ভিড় করেন হাজারো পর্যটক। সমুদ্র স্নানে স্রোতের টানে ভেসে যাওয়া কিংবা হঠাৎ অসুস্থ পর্যটকদের হাসপাতালে নিতে একমাত্র অ্যাম্বুলেন্সও দীর্ঘদিন ধরে অচল। জরুরি সেবা সংকটে উদ্বিগ্ন পর্যটক, পর্যটন ব্যবসায়ী ও লাইফগার্ডরা। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেন। প্রতিদিন কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করেন হাজারো পর্যটক। তবে আনন্দের এই ভিড়ে লুকিয়ে থাকে দুর্ঘটনার ঝুঁকি। সাঁতার না জানা, হঠাৎ অসুস্থ হয়ে পড়া কিংবা সাগরের স্রোতে ভেসে যাওয়ার মতো ঘটনায় দ্রুত উদ্ধার ও চিকিৎসা নিশ্চিত করা জরুরি। কিন্তু দুর্ঘটনার পর সেই জরুরি সেবাই এখন বড় সংকটে। সৈকতের একমাত্র অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন ধরে অচল। অযত্নে নষ্ট হচ্ছে এর যন্ত্রাংশ। পর্যটকদের সেবা দেওয়ার মতো তেমন পর্যাপ্ত কোনো অনুষঙ্গ নেই বললেই চলে। সরকারের অবশ্যই এদিকে দৃষ্টিপাত করা উচিত যে এত পর্যটক, এত এখান থেকে একটা বড় রাজস্ব আদায় হয়।
এই অ্যাম্বুলেন্সটা জানি সচল হয়। কক্সবাজার বিচে একটি স্বাস্থ্য সেবা স্থায়ীভাবে দরকার, যেখানটায় সমস্ত জরুরি সেবাগুলো থাকবে। তবে অচল অ্যাম্বুলেন্স সচলের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। এমার্জেন্সি বেসিসে এটা রিপেয়ার করবো, যাতে যে পর্যটকরা আসে কখনো যদি কোনো দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে যেন তাদেরকে হাসপাতালে আনার ব্যবস্থা করা যায়। লাইফগার্ডদের দেয়া তথ্য অনুযায়ী গত 12 বছরে কক্সবাজার সৈকতে পানিতে নেমে 79 জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে 1044 জনকে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বন্যা ও পাহাড়ি ঢলের প্রভাবে বান্দরবানের কোহালং এলাকায় হেলে পড়েছে সেতু। বিকল্প না থাকায় ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই প্রতিদিন চলাচল করছেন হাজারো মানুষ। বরাদ্দ সাপেক্ষে ক্ষতিগ্রস্ত সেতু নির্মাণের আশ্বাস এলজিইডির। বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। বন্যা ও পাহাড়ি ঢলে হেলে পড়েছে সেতু, দেবে গেছে পাটাতন। তবু ঝুঁকিপূর্ণভাবে প্রতিদিন চলাচল করছে মানুষ ও যানবাহন। 2023 সালের বন্যায় সেতুটি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও সংস্কার করা হয়নি। সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে সেতুটি একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কিন্তু বিকল্প না থাকায় ঝুঁকি নিয়েই প্রতিদিন সেতু পার হচ্ছে বাসিন্দারা। ব্যবসা বাণিজ্য করি, সেই জন্য এদিকে যাতায়াত করতে হয়, সেজন্য আমাদের অনেক কষ্ট হয়। যখন বর্ষাকালে আমাদের সবাই করে বিচ্ছিন্ন হয়, এটা সরকারের কাছে অনুরোধ এই ব্রিজটা যেন সুন্দরভাবে করে। তবে বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্ত সেতুটি দ্রুত নির্মাণ করা হবে জানায় এলজিইডি। টেন্ডার অনুমোদন হয়েছে এবং ঠিকাদারও নির্বাচন করা হয়েছে। শীঘ্রই কাজটি শুরু হবে বলে আশা করছি। সেতুটি দিয়ে প্রতিদিন 2 থেকে 3 হাজার মানুষ যাতায়াত করে। এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। ফেনীর পাইকারি বাজারে বেড়েছে সব ধরনের মাছের দাম। শনিবার প্রকারভেদে দাম বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। চিংড়ি মাছের কেজি প্রতি 50 থেকে 100 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এছাড়া সামুদ্রিক মাছের দামও চড়া। বিক্রেতারা জানান বাজারে চাহিদা মতো মাছ মিলছে না, আর সরবরাহকৃত মাছের দাম আগের চেয়ে বেশি। বিক্রেতারা বলছেন মাসের শুরুতে ক্রেতার সংখ্যা বাড়লেও মাছের পরিমাণ কম। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 2 বছরে রেলের লাভজনক রুট কক্সবাজার। মাসে 10 লাখ যাত্রী পরিবহনের লক্ষ্য। চাপ সামলাতে পর্যটন নগরী পর্যন্ত চলাচল করবে মহানগর এক্সপ্রেস। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য উপহার নিয়ে কাল চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী। হস্তান্তর করবেন 100 ঘর, যোগ দেবেন জনসভায়। সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন ইমদাদুল হক। কাজল, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।